শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন গোটা আয়োজনে আমরা দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও আমরা খবরের বিশ্লেষণ করে থাকি। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট আপনাদের জানিয়ে থাকি। সাথে থাকে আন্তর্জাতিক বাণিজ্যের নানান খবর। বাড়িয়ে বা কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ পাবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেবার পর সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে এমন প্রতিশ্রুতি দেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, কয়েকদিনের বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্য আনা নেয়ার বিঘ্নের সৃষ্টি হয়েছে, ফলে বেড়ে গেছে দাম। এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপদেষ্টা জানান, শুধুমাত্র জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেওয়া হবে। স্থবিরতায় যেন সৃষ্টি না হয় সেদিকেও লক্ষ্য রাখা হবে। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থচার করা হবে বলেও জানান তিনি। বলেন, অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে সেদিকে নজর দিতে হবে। মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তার সাথে আমরা বলবো যে এটা ফার্স্ট প্রায়োরিটি। আর কয়েকটা প্রায়োরিটি আছে, ফরেন রিজার্ভ, এক্সচেঞ্জ রেট, এগুলো আছে, 2-3টা আছে। আর সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টরের ব্যাপার। দলীয় প্রভাব খাটিয়ে দুর্নীতি ও লুটপাটের অভিযোগে বিজিএমইএ সভাপতি ও তার বোর্ড সদস্যদের পদত্যাগ করা সহ 4 দফা দাবি জানিয়েছেন সাধারণ সদস্যরা। যদিও গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ ওঠে, যারা এই অভিযোগ করছেন তারাও একই দলের। সুবিধা নিতেই এমন আয়োজন করা হয়েছে। তবে যেই সরকার ক্ষমতায় আসবে তাদের সমর্থন না করে দলীয় স্বার্থের ঊর্ধ্বে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু। বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, যার বর্তমান সভাপতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SM মান্নান কোচি, তার বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণ ও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ, দলীয় প্রভাবমুক্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন সহ 4 দাবিতে বিজিএমইএর সাধারণ সদস্যদের ব্যানারে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন কয়েকজন ব্যবসায়ী। তবে সংবাদ সম্মেলন মোড় নেয় ভিন্ন দিকে। এক প্রশ্নে সাংবাদিকরা বলেন, যারা এ দাবি নিয়ে এসেছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের সুবিধা নিয়েছেন, দলীয় পোশাকে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নির্বাচন করেছেন। সরকারের পতনে তারা সুবিধা নিতেই এমন আয়োজন করছেন কিনা, এমন প্রশ্নে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ করেন আয়োজকরা। বিজেপির যখন ইলেকশনটা হয় এরপর কিন্তু আপনি যে প্রতিভাইকে অভিনন্দন জানিয়ে এসেছেন এবং বলেছিলেন যে প্রেসিডেন্ট, আমি আপনার সাথে কাজ করতে চাই। আপনাদের প্যানেল তো মুজিবপুর করে আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। এই ফ্যাসিস্ট সরকার যতদিন ছিল বাংলাদেশে কোনো জায়গায় নালিশ করার কোনো জায়গা ছিল না। পোশাক শিল্পের সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী মালিকদের সংগঠন বিজিএপিএমই এর এক অনুষ্ঠানে এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, ব্যবসায়ীদের সুসংগঠিত হয়ে দলীয় স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে হবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ সহ সরকারের প্রতিটা ক্ষেত্রে সংস্কারের দাবি জানান ব্যবসায়িক নেতারা। ব্যবসায়ী হইতে হইলে আপনার বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োজন, চোরের জন্য সেটা লাগে না। অতএব যতদিন আমাদের এই মেন্টালিটি থাকবে যে সরকার থাকবে আমরা সাপোর্ট করব, এই জিনিস নিয়ে আমরা কখনো আমাদের জিনিসগুলো আদায় করতে পারবো না। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিও জানান আব্দুল আওয়াল মিন্টু। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি বলেছে, বিগত সরকারের আমলে অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে ব্যক্তি স্বার্থে ব্যাংকিং খাতকে ব্যবহার করা হয়েছে। সোমবার
রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, এতদিন বিশেষ গোষ্ঠীর স্বার্থে ব্যাংকিং খাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হতো, যার দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। এই জন্য সাবেক গভর্নর সহ দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। গত 15 বছরে জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং খাত থেকে আত্মসাৎ করা হয়েছে 92,000 কোটি টাকা, এমন অভিযোগও করা হয়েছে। আর মন্দ ঋণ 22,000 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 1,82,000 কোটি টাকা। যে দুর্বল ব্যাংকটা একটা ভালো ব্যাংকের সাথে যুক্ত হবে, ভালো ব্যাংক তাকে কেন নিবে, তার নিজেরও তো অনেকগুলো রিস্ক রয়েছে, এবং এই দুর্বল ব্যাংকগুলি আসলে কতখানি দুর্বল সেটাও কিন্তু আমরা বলেছি যে সেটার স্বাস্থ্যটা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা অ্যাসেস করে তারপরে আসলে ব্যাংকগুলোকে জোর জবরদস্তি করে না, সেটাকে ইনভাইট করা হবে, এনকারেজ করা হবে যে কেউ এই ব্যাংকগুলোকে উদ্ধার করবে কিনা, তাদের সাথে যুক্ত হবে কিনা। দর্শক, আপনারা জানেন গতকাল মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু মূল্যস্ফীতি অনেক বেড়েছে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কিন্তু এখন 14% ছাড়িয়ে গেছে। এর বাইরে ব্যাংকিং খাত নিয়ে আলোচনা চলছে, অর্থ উপদেষ্টা কথা বলছেন এবং তিনি বলছেন যে মূল্যস্ফীতিকে লাগাম টেনে ধরা হবে এবং অর্থনীতির যে ব্যাংকিং খাতের যে দুর্বলতা সেটি নিয়েও তিনি কাজ করার কথা বলছেন। সামনের দিনে আসলে কি হতে যাচ্ছে, অর্থনীতির ভবিষ্যৎ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, একজন অর্থনীতি বিশ্লেষক জনাব মাহমুদ হোসেন এবং আরেকজন সাবেক সাধারণ সম্পাদক ইআরএফ অর্থাৎ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, অর্থনীতি সাংবাদিকদের যে সংগঠন সেটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই জনাব মাহমুদ হোসেন আপনার কাছে যেতে চাই যে আসলে আমরা এমন একটি সময় পার করে এসেছি গত 15 বছরে যেখানে অর্থনীতি উন্নয়ন হয়েছে, অর্থনীতির প্রবৃদ্ধিকে বড় করে দেখা হয়েছে এবং সেই প্রবৃদ্ধি ধরে রাখার জন্য যা যা করা দরকার বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে। অনেক প্রকল্প নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, কিন্তু যেটি করা হয়নি সেটি হচ্ছে সাধারণ মানুষের যে বিষয়গুলো, বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, ব্যাংকিং খাতকে দুর্বল করে দেওয়া হয়েছে, খেলাপি ঋণ বেড়েছে এবং গতকাল সিপিডি থেকে যেটি বলা হয়েছে যে একটি গোষ্ঠী বা ব্যক্তি, রাজনৈতিক পরিচয়ধারী, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য নানান ধরনের পলিসি নেওয়া হয়েছে এবং সেই পলিসির পেছনে বাংলাদেশের গত 2 যে গভর্নর ছিলেন তাদের আসলে দায় অনেক বেশি। তারা এই বিষয়টি পৃষ্ঠপোষকতা করেছেন বলে অনেকে অভিযোগ করা হয়। এই বর্তমান যেহেতু নতুন একটি সময়ে নতুন সরকার এসেছে, নতুন অর্থ উপদেষ্টা, তিনি আসলে আগেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং অর্থনীতি ভালো বোঝেন, তার পক্ষে এই যে একটি ধাক্কা অর্থনীতিতে গত বেশ কয়েক বছর ধরে সেটি কাটিয়ে উঠতে তিনি কতটা সফল হবেন, আপনার কাছে কি মনে হয়, কোন বিষয়গুলো তিনি এই মুহূর্তে গুরুত্ব দেবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি তো অনেকগুলো প্রবলেমের কথা বললেন। এটা ঠিক যে বিগত আপনার হচ্ছে 15 বছর যদি পার্টিকুলারলি 10 বছর ধরেন তাহলে হচ্ছে অর্থনৈতিক সেক্টরে চরম অরাজকতা বিরাজ করেছে এবং আপনার হাইয়েস্ট লেভেলে সিন্ডিকেশন ছিল, যার ফলশ্রুতিতে আপনার আজকের এই ব্যবস্থা তৈরি হয়েছে। এবং আপনি আরো যথাযথভাবে বলেছেন, এক সময় একটা ন্যারেটিভও দাঁড় করানোর চেষ্টা হয়েছিল যে গণতন্ত্রের এগেইনস্টে, গণতন্ত্রের বিপরীতে আপনার হচ্ছে উন্নয়ন নিয়ে যেন সাধারণ মানুষ খুশি থাকে, মানে যেটাকে বেনেভোলেন্ট অটোক্রেসি বলে অনেক জায়গায় বলা হয়, ওটার কথা বলা হচ্ছিল। এবং খুবই গুরুত্বপূর্ণ এটা ছিল যে এখানে আপনার যে এক্সাম্পল গুলো আনা হচ্ছিল, যেমন মালয়েশিয়া মহাতির মোহাম্মদের এক্সাম্পল আনা হচ্ছিল, এবং সিঙ্গাপুরে আপনার লিকুমের এক্সাম্পল আনা হয়েছিল। দেখুন, এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি যদি বেনেভোলেন্ট অটোক্রেসি করেন তাহলে কিন্তু গভর্নেন্স কিন্তু এই যে আর্থিক সেক্টর বলেন বা অন্যান্য সেক্টরে বলেন
জনাব মাহমুদ হোসেন, আপনাকে আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা এর মধ্যে জনাব রাশেদ, আপনার কাছে যেতে চাই যে আপনি তো সাংবাদিকতা করেন, অর্থনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং গত 10-12 বছরে যে অর্থনীতি আপনি খুব ভালোভাবে ফলো করেছেন, আপনার কাছে কি মনে হয়? আপনি একটু মূল্যায়ন শুনতে চাইবো আসলে গত 12-13 বছরে আসলে অর্থনীতি কিভাবে চলেছে, সেটি আসলে সঠিক মতো কি ছিল? ধন্যবাদ সাদাত। আপনি শুরুতে যেটি বলছিলেন যে মূল্যস্ফীতির কথাটি বলছিলেন, আমি যদি ওই মূল্যস্ফীতি দিয়ে শুরু করি, আপনি দেখেন যে গত জুলাই মাস যে আমাদের যে লাস্ট যে সরকার, শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল, সে সময় কিন্তু আপনার হচ্ছে মূল্যস্ফীতি আমরা দেখেছি যে 10-এর নিচে ছিল। হ্যাঁ, এটা কিন্তু হঠাৎ করে এক মাসেই, মানে যে জুলাই মাসের আগের যেটা সে 10-এর নিচে ছিল, জুলাই মাস হঠাৎ করে দেখেন এটা বেড়ে গেল। এটার কারণ কি জানেন? সেটার মূল কারণ হচ্ছে যে আগে যেটি সরকার রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমাদের যে তথ্যপত্রগুলো যেগুলো রয়েছে, এগুলোকে কিন্তু দারুণভাবে, ভয়ানকভাবে ম্যানিপুলেট করা হয়েছে ডেফিনেটলি রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য। তো এইটা আমরা কিন্তু মানে বাজারে দ্রব্যমূল্যে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে দাম, সেটার সাথে মূল্যস্ফীতির যে সরকার যে মূল্যস্ফীতি ঘোষণা করে, সেটার সাথে আমরা মিলাতে পারছিলাম না। এবং আপনি জানেন যে আমরা সংবাদকর্মীরাও এটা নিয়ে বারবার কথা বলেছি যে মূল্যস্ফীতি সহ অন্যান্য আর্থিক সেক্টরের যে আর্থিক খাতের যে সূচকগুলি, সেইগুলোর যেসব তথ্য দেওয়া হচ্ছে সেগুলো সঠিক ছিল না। আমি জাস্ট একটি উদাহরণ দিলাম যে এরকম একটা অবস্থায় ছিল। আর আপনি যেটি মাহমুদ ভাই যেটি বলছিল যে ব্যাংকিং খাতের কথা, ব্যাংকিং খাতে কি হয়েছে এটা আমাদের মনে হয় আমাদের দেশের সাধারণ মানুষও জানে। সেটা হচ্ছে একেবারে একটা মাফিয়া তন্ত্র তৈরি হয়েছিল, একটি গোষ্ঠী যাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমাদের হচ্ছে পলিসিগুলো ওইভাবে নেওয়া হয়েছিল। আমি শুধু সাথে এটি বলবো যে আমাদের যে সরকার এখন আসছে, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বলতে হয়, বিপুল মানে সাধারণ ছাত্র, সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে প্রচুর মানুষের প্রাণ, আমরা তাদের প্রাণ ঝরেছে এখানে। আমরা চাই যে এই যে পলিসি, যে গোষ্ঠীতন্ত্রের সুবিধা দেওয়ার জন্য যে পলিসিগুলো নেওয়া হয়েছে, এই পলিসিগুলো ইমিডিয়েটলি সংশোধন করতে হবে এবং এই সব জায়গায় যে সমস্ত রেগুলেটরি বডি থেকে শুরু করে এসব নীতি নির্ধারণী পর্যায়ে যারা ছিল তাদেরকে ইমিডিয়েটলি সরিয়ে একেবারে গ্রহণযোগ্য এবং যারা দেশপ্রেম আছে যাদের মধ্যে, যারা কোনো গোষ্ঠী না, দেশের সাধারণ মানুষের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, এমন মানুষকে, এমন যোগ্য ব্যক্তিদের যাদের নলেজ আছে, যাদের দেশপ্রেম আছে, তাদেরকে এখানে বসাতে হবে। তাহলে হয়তো আমরা ইমিডিয়েটলি একটা হয়তো আস্থা। আরেকটি জিনিস বলতে চাই যে আমাদের এই যে সরকার যেটি এসছে এখন, এই সরকার হয়তো কোনো নির্বাচিত সরকার না, তবে আমি বলবো যে এই সরকারের পিছনে সাধারণ মানুষের এত বেশি সমর্থন আছে, এর আগে বাংলাদেশের কোন সরকারের পিছনে সাধারণ মানুষের এতটা সমর্থন ছিল এটা আমার মনে হয় না। এই সাধারণ মানুষের যে সমর্থন আছে, যে ভালোবাসা আছে, এইটাকে ওনাদেরকে লালন করতে হবে, এটাকে ধারণ করতে হবে। ইমিডিয়েটলি যারা বিভিন্ন পজিশনে আছে তাদেরকে আসলে এখনই তাদেরকে স্টেপ ডাউন করতে হবে এবং পলিসিগুলোকে, এবং আপনি জানেন যে গতকাল অনেক মানে প্রায় রপ্তানি খাতের 29টি সংগঠনের নেতৃবৃন্দ যারা মিটিং করেছে, তাদের একটি দাবি ছিল যে পলিসি গুলো, একটা হচ্ছে যেমন ভুল তথ্যের উপর ভিত্তি করে পলিসি নেওয়া হয়েছে, সেই পলিসি ডেফিনেটলি মানে ইফেক্টিভলি কাজ করার কথা না। আমার হচ্ছে একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য পলিসি নেওয়া হয়েছে। এইসব জায়গাগুলোতে ইমিডিয়েটলি পলিসিগুলো রিফর্ম করা দরকার এবং এটার জন্য এখনই আমাদের যেসব জায়গাগুলো আগের সরকারের লোকজন বসেছিল, আপনি জানেন যে সেই লোকজনগুলো অনেকটা রাজনৈতিক সুবিধাবোধ, তাদেরকে সরিয়ে ইমিডিয়েটলি যোগ্য এবং যাদের মধ্যে দেশপ্রেম আছে তাদেরকে বসাতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনার কাছে আবারও আসবো। আমি আবারও মাহমুদ হোসেন ভাই আপনার কাছে যেতে চাই, আপনি শেষ করতে পারেননি আপনাকে, তারপর আমি দুটো প্রশ্ন একটু অ্যাড করে দিতে চাই। একটি হচ্ছে যে তথ্যের গরমিল, এই গত 10-12 বছরে এটি নিয়ে বেশ কথাবার্তা বলা হতো, আপনারা বলেছেন, অর্থনীতিবিদরা সবসময় বলছে যে সরকার আসলে সঠিক তথ্যটা আসলে দেয়নি জনগণকে, এবং যেটির কারণে ভুল তথ্যের উপর যখন পলিসি নেওয়া হয় সেটির রেজাল্টও আসলে ভুল হয়, এবং যে কারণে আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের চালের উৎপাদন হয়তো দেখানো হচ্ছে আমাদের চাহিদার চেয়ে বেশি, কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে, সরবরাহে ঘাটতি। একই অবস্থা পেঁয়াজের ক্ষেত্রে, অন্যান্য পণ্যের ক্ষেত্রে, মূল্যস্ফীতির ক্ষেত্রে, প্রবৃদ্ধির ক্ষেত্রে, সবখানে একটি তথ্যের গরমিল ছিল। সেটিকে অ্যাড্রেস করেছেন নতুন অর্থ উপদেষ্টা এবং তিনি বলছেন যে এইটিকে আর রাখা হবে না। এটি একটি প্রশ্ন। আরেকটি ব্যাংকিং সেক্টর নিয়ে, এটি আপনি পরেও দিতে পারেন, সেই প্রশ্নটা করে রাখি যে অনেকগুলো ব্যাংকে গতকাল আসলে সিপিডি বলেছে যে ব্যাংকগুলো মুমূর্ষ অবস্থায় আছে, সেগুলোতে প্রশাসক নিয়োগ করা যেতে পারে, এবং যে ব্যাংকগুলো আসলে লাইফ সাপোর্টে আছে সেগুলোকে আসলে বন্ধ করে দেওয়া হতে পারে। এটি আসলে করা সম্ভব কিনা, কতটা যৌক্তিক?
ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি প্রথমে মূল্যস্ফীতি নিয়ে আছি যে দেখেন, যখন অর্থনৈতিক নীতি অনুসারে না হয়ে রাজনৈতিক নীতি অনুসারে হয়, তখন কিন্তু সাধারণ মানুষের বা খেটে খাওয়া মানুষের বা আমাদের মতো দেশে, যেখানে আপনার সম্পদের ডিসপারিটি অনেক বেশি, আপনার খুব মুষ্টিমেয় অল্প কিছু লোক সম্পদের সিংহভাগ ওন করে এবং বেশিরভাগ লোক 95% এর মতো লোক খুব কম সম্পদ ওন করে, তাদের জন্য বেঁচে থাকা বা জীবন যাপন পরিচালনা করা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। তো আমাদের এখানে এটাই হয়েছে। দেখেন, মূল্যস্ফীতিটা যেভাবে তৈরি হয়েছে, এটার কারণ হচ্ছে দেখেন আমাদের হিউজ পরিমাণ সম্পদ কিন্তু পাচার হয়ে গেছে। আমাদের সরকারের পরিচালন ব্যয়, যেহেতু সরকারের রাজনৈতিক সমর্থন ছিল না, পাবলিকের সমর্থন ছিল না, কাজে আমাদের উপর নির্ভর করতে হয়েছে বলে তাদের কিন্তু পরিচালন ব্যয় অনেক বাড়ানো হয়েছে আশঙ্কাজনক ভাবে, কারণ আমাদেরকে তুষ্ট রাখতে হয়েছে। এবং করোনা টাইমে যেটা হয়েছে, অত্যাধিক পরিমাণ কিন্তু টাকা সার্কুলেশন করা হয়েছে, যেটার কোনো যৌক্তিক ভিত্তি ছিল না। এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু আশঙ্কাজনক ভাবে কমে যাওয়ায় স্থানীয় টাকার মূল্যমান কিন্তু অনেক কমে গেছে। কমে যাওয়ার কারণে, যেহেতু আমরা ইম্পোর্ট বেসড কান্ট্রি, আমাদের কিন্তু কস্ট অফ দা ম্যাটেরিয়াল অনেক বেড়ে গেছে। তো এখন এরকম একটা অবস্থায় হয়ে মানুষজনের কিন্তু অনাহার বা অর্ধাহারের মতো অবস্থা হয়ে গেছিল। এখন নতুন সরকারের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হচ্ছে এই মূল্যস্ফীতিটা একটা সহনীয় মাত্রায় নিয়ে আসা। যদি বলেন এটা সম্ভব কিনা, আমি বলবো একদম তো সলভ করা সম্ভব না, কিছুটা হলেও সহনীয় পর্যায়ে আনা সম্ভব। কিভাবে সম্ভব? যেমন এই যে সিন্ডিকেশন, যেটা রাসেল ভাইও বলতেছিল, এই সিন্ডিকেশনটা বন্ধ করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা মাত্রাতিরিক্ত প্রফিট না করে। এবং আপনার আরেকটা ব্যাপার করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। যদি চাঁদাবাজি বন্ধ করা যায়, তাহলেও কিন্তু মূল্যস্ফীতিতে এর একটা প্রভাব পড়বে। তারপরে হচ্ছে কৃষি উপকরণ পণ্য বা যেগুলো এজেন্সিয়াল প্রোডাক্ট, ওখানে কিছুটা পরিমাণ ইনসেন্টিভ দিতে হবে, তাহলেও কিন্তু মূল্যস্ফীতিতে খুব আপনার আশু একটা পরিবর্তন দেখা যাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখন গভর্নমেন্টে যারা আছে, বিশেষ করে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় অথবা অর্থ উপদেষ্টা মহোদয়, এই দুজনই কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড পারসন এবং তাদের ব্যক্তিগতভাবে তাদের ব্যাপারে কিন্তু কোন দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য নাই। কাজেই তাদের ব্যাপারে কিন্তু মানুষের এক্সপেকটেশন যেমন বেশি, আবার তারা যখন সাপোর্ট চাইবে, তারা কিন্তু সাপোর্টটাও খুব সহজে পাইবে। এই জন্য পাবে কারণ তাদের পার্সোনালিটি খুব ওয়েল অ্যাকসেপ্টেড। বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয়ের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স অনেক বেশি, যেটা দেখবে বিভিন্ন ডাটা সংস্থা বা বিভিন্ন ওয়েস্টার্ন গভর্নমেন্ট তারা যেভাবে তাকে অভিবাদন জানাচ্ছে। তো এতদিন উনি যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছে রিসাবমিট করে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে কিছু বাড়ানোর জন্য, তাহলে কিন্তু উনি এই হেল্পটা পাবে। তো কাজে এইরকম কিছু ইভেন আমাদের যে রেমিটেন্স আছে, এই রেমিটেন্সটা কিন্তু খুব ইজিলি আপনার বৈধ চ্যানেলে আনা সম্ভব। একটু ইনসেন্টিভ দিয়ে বা পিপলকে মোটিভেট করে ওটা করলেও কিন্তু আমাদের মূল্যস্ফীতি অনেকভাবে বেড়ে যাবে। কারণ দেখেন, এখন যে কোনো ইম্পোর্টে হচ্ছে এক কনফার্মেশন চার্জ 3% দিতে হয়। যদি কান্ট্রি রেটিং বাড়ে, যেটা একটা কারণ হবে ফরেন এক্সচেঞ্জ ভিসা, তাহলে কিন্তু এটা কমে আসবে, 2% এর মতো কমানো সম্ভব। তাহলে কিন্তু এটা মূল্যস্ফীতিতে একটা ইম্প্যাক্ট করবে। এটা হচ্ছে মূল্যস্ফীতির পার্টটা। দ্বিতীয় পয়েন্ট, আপনি যেটা সিপিডির কথা রেফার করলেন, ব্যাংকিং সেক্টরে, এখন দেখেন আমাদের যে ব্যাংকিং সেক্টরে যে অরাজকতা হয়েছে বা সিন্ডিকেশন হয়েছে, এখানে এটার মাধ্যমে আর আমাদের সাধারণ মানুষ কতটা পরিমাণ ইনজয় হবে। কাজেই যে খারাপ ব্যাংকগুলো আছে, এগুলো হয়তো বন্ধ করে দেওয়া সম্ভব হবে না, যদিও রাজনৈতিক উদ্দেশ্যে এটা দেওয়া হয়েছে, কারণ এখানে ডিপোজিটরদের মানি আছে। জি, বুঝতে পেরেছি জনাব মাহমুদ হোসেন। জি, আমরা বুঝতে পেরেছি। আমরা একেবারে শেষের দিকে সময়ের, আমি একটু রাশেদ ইসলাম আপনার কাছে যেতে চাই। যে প্রশ্নটির উত্তর আসলে উনি দিচ্ছিলেন, যে ব্যাংকিং সেক্টরে রিফর্মের কথা বলছেন এবং পুরনো মানে যে ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ, সেগুলো কি বন্ধ করে দেওয়া আসলে ভালো সিদ্ধান্ত হবে? সারাত, এটা আমার কাছে মনে হয় সিপিডি যেটি বলেছে, কিছু ব্যাংক আমরা জানি যে একেবারে মৃত অবস্থায় আছে।
এটার পিছনে কিন্তু আসলে করাপশন, গুড গভর্নেন্স না থাকাটা হচ্ছে বড় বিষয় ছিল। এবং আপনি জানেন যে কিছু রাজনৈতিক লেজুট বুদ্ধিধারী এবং হচ্ছে যাদের রাজনৈতিক কানেকশনটা খুব ভালো ছিল, তারা এইসব ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে গেছে। আসলে এই লোকগুলো কিন্তু সিজনাল ব্যবসায়ী অধিকাংশ দেখবেন। তো এইসব প্রতিষ্ঠানগুলোকে আমার মনে হয় বাঁচিয়ে রাখার ওই অর্থ আসলে থাকে না। এইগুলোকে কোনোভাবে মার্জ করে করে যদি কোনোভাবে করা যায়, অন্য একটা ব্যাংকের সাথে মার্জ করা যায়, মার্জ দ্যাট মিন আমি বলছি যে সেটা যেন একটা কাঠামোর মধ্যে দিয়ে হয়। হঠাৎ করে আমি বললাম একটা হয়ে গেল এরকম না। এই ব্যাংকগুলোকে আসলে ওই অর্থে বাঁচিয়ে রাখাটা আসলে আর ঠিক হবে না। এগুলোকে নিশ্চয়ই আবার আমি বলবো যে এই ব্যাংকগুলোতে যারা চাকরি করে, যারা এখানে আছে, সবকিছু বিবেচনায় নিয়ে যাতে আমাদের অর্থনীতির জন্য ভালো হয়। তবে মোটা থেকে আমি সিপিডি যে সাজেশন দিয়েছে, আমার কাছে মনে হয় এটির দিকে আমাদের যেতে হবে। সাধারণ আরেকটু আমি বলতে চাই যে আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ দেখছি। আমার মনে হয় গতকাল থেকে আমরা দেখেছি মাঠে পুলিশ থানা থেকে শুরু করে অন্য জায়গায় কাজ শুরু করেছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আমরা হয়তো আশঙ্কা করছি যে আমাদের অর্থনীতির কি হবে, কিন্তু আমি এখন খুব আশাবাদী যে আমি গতকাল একজন এন্টারপ্রেনারের সঙ্গে কথা বলছিলাম, রপ্তানিকারক। উনি বলছিলেন ডক্টর ইউনূস, উনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত একজন অ্যাকসেপ্টেড মানুষ এবং উনি একজন ইকোনমিস্ট, যার জন্য উনি বলছিলেন যে আমরা কিন্তু নতুন করে বাইরেরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছি। আমরা হচ্ছে মানে অর্ডার পাচ্ছি। তা আমি আশা করি যে আমরা আন্তর্জাতিকভাবে আমরা অনেক সহযোগিতা পাবো। দ্যাট মিনস আমরা আমাদের যে রিজার্ভের কথা বলছিলেন যে মাহমুদ ভাই, আমরা আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা আছে, বিভিন্ন আমাদের যে বড় বড় যে দেশগুলো আছে, ইউএসএ থেকে শুরু করে, আমার মনে হয় এইসব জায়গা থেকে আমরা সহযোগিতা পাবো। জনাব রাশেদ, আমরাও সেটা আশা করি। এবং আমরা দেখতে পেয়েছি যে প্রবাসীরাও কিন্তু রেমিটেন্স পাঠানোর জন্য এখন খুবই আগ্রহ নিয়ে এক্সচেঞ্জ হাউসগুলোতে লাইন ধরে কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছেন। তারাও বাংলাদেশকে এই অর্থনীতি খারাপ অবস্থা থেকে তারাও চান এখান থেকে যেহেতু আমরা ভালো সময় যেতে পারি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আলোচনা শুনছিলাম। এই মুহূর্তে সময় হলো নিটল টাটা বিজনেস আওয়ারে একটা বিরতি নেওয়ার। আশা করি সাথেই থাকবেন, একটু পরে ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের সবশেষ পরিস্থিতি জানতে এবারে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি গত কয়েকদিনের যে চাঙাভাব থেকে কিছুটা নিম্নগামী। এই মুহূর্তে আমরা যদি দেখি ডিএসসি এক্স ইন্ডেক্স কিন্তু 55 পয়েন্ট কমেছে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স এবং ডিএস30 দুটোই কমেছে। লেনদেনের পরিমাণও গত কয়েকদিনের চেয়ে বেশ কম, 830 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 117টির, কমেছে 251টির এবং অপরিবর্তিত আছে 29টি কোম্পানির শেয়ারের দর। পুঁজিবাজারের পর জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। আপনারা জানেন যে ডলারের দাম বেশ খানিকটা বেড়েছে গত কয়েকদিনে। তবে যদি ব্যাংকের রেট দেখি এখনও আগের মতো 117 টাকায় তারা কিনছে, বিক্রি করছে 118 টাকায়। ইউরো 125 টাকায় কিনে 131-এ বিক্রি হচ্ছে। পাউন্ডের কেনা দর 144 টাকা, বিক্রয় 150। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, বিক্রয় 17 টাকা। সৌদি রিয়াল 29 টাকায় কিনে 31 টাকায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 32 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানাবো। প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়ছে 1,20,000 টাকার বেশি। 21 ক্যারেটের দাম 1,14,000, 18 ক্যারেট 98,000 টাকার কিছু বেশি এবং সনাতন স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে 81,000 টাকার কিছু বেশি। রূপার দরদাম জানাতে চাই। অপরিবর্তিত দামেই রূপা বিক্রি হচ্ছে। 22 ক্যারেট রূপার দাম পড়ছে 2,098 টাকা, 21 ক্যারেটের দাম 2,005 টাকা, 18 ক্যারেট 1,714 টাকা এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,282 টাকায়। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারে সময় হলো আরও একটি বিরতি, ফিরবো একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। অতিবৃষ্টি ও খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে সোনালী আঁশ পাট চাষ। ফলে ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে চাষিদের মনে। যদিও পাট চাষে আগ্রহ বেড়েছে চাষিদের, মিলেছে সরকারি প্রণোদনাও। এতে উৎপাদন খরচও কমেছে বেশ। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীতে উৎপাদন আরও বাড়বে বলে আশা কৃষি কর্মকর্তার। সবুজ পাতায় বোনা কৃষকের স্বপ্ন।
কম খরচ আর লাভ বেশি হওয়ায় প্রতি বছরই পাট চাষ করেন বগুড়ার চাষিরা। সম্প্রতি বন্যায় জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় পাট ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়, তাই আশানুরূপ ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা। অন্যান্য উপজেলায়ও অতি বন্যা ও খরায় পাটের উৎপাদন ভালো হয়নি, তাই দুশ্চিন্তার ভাঁজ চাষিদের কপালে। ফলন কম হচ্ছে, মানে রোদের কারণে অনেক অনেক পাট শুকে গেছে, তারপরে হলে যে ইয়ের জন্য হয়নি, সারের প্রচুর দাম। 20 শতক ভিড় পাট চলে গেছে, কাটে পাইনি গিয়ে ভাই। এরই মধ্যে পাট ধোয়া, শুকানো সহ প্রক্রিয়াজাতকরণ শেষ, শুরু হয়েছে বিক্রি। প্রতি বিঘায় সর্বোচ্চ 8 থেকে 10 হাজার টাকা খরচে 8 থেকে 10 মণ পাট পাওয়া গেলেও এবারের ফলন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কৃষকদের। এবার কিন্তু আসলে পাট কম করেছে, কারণটা কি গত বছর কিন্তু লস খেয়েছে কৃষকরা, যার জন্য পাট করতে নিরুৎসাহিত হয়েছে। এবার আশা করা যাচ্ছে যে পাটের দাম ভালো পাওয়া যাবে। পাট চাষে আগ্রহী করতে সরকারি প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পাট উন্নয়ন কর্মকর্তা। প্রতিজন কৃষককে 1 কেজি করে পাটের বীজ, 12 কেজি করে রাসায়নিক সার তাদের প্রশিক্ষণ দিয়েছি, যার প্রেক্ষিতে পাটের ভালো দাম এবং আমাদের সার্বিক সহযোগিতায় পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে। ফলশ্রুতিতে গত বছর এবার পাটের ফলন বেশি হয়েছে। বগুড়ায় এবার 8,800 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,57,834 বেল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও প্রাণ ফিরেছে সাভার ও ধামরাইয়ের সব শিল্প কারখানায়। কাজে যোগ দিতে শুরু করেছে শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীরা। ব্যবসায়ীদের আশা, এতদিনের ক্ষতি পুষিয়ে নেবেন তারা। শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। শ্রমিকদের পদভারে মুখর বিভিন্ন শিল্প কারখানা। আগের চিরচেনা রূপে ফিরেছে ঢাকার আশুলিয়া, সাভার ও ধামরাই উপজেলার শিল্পাঞ্চল এলাকা। বহুদিন পর কাজে ফিরে খুশি শ্রমিকরা। বেতন নিয়েও নেই দুশ্চিন্তা। আমাদের কাজকাম করে অনেক ভালো লাগতেছে। আগে মনে করেন যে সমস্যা ছিল, সমস্যাটা হবে না। এই মাসে ঠিক মতো ওভার টাইম যদি মালিকে যদি আমাকে করায় বা আমরা যদি করি, হয়তো ঘাটতিটা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা এরকমই চাই যেন সরকার যেই আসুক না কেন যেন দেশটা আমাদের ভালোভাবে চলতে পারে। শ্রমিক কর্মকর্তাদের আন্তরিকতায় এতদিন বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে চায় মালিক পক্ষ। ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা বায়ের সাথে এবং অনিশ্চয়তার কারণে আমরা রাস্তাঘাটে বাইর না হওয়ার কারণে আমরা বায়েদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারিনি। আমরা অনেকগুলো অর্ডার থেকে বঞ্চিত হয়েছি। আগামী দিনে যারা সরকার আসবেন, আমার অনুরোধ থাকবে যে এই সেক্টরকে নিয়ে সুন্দরভাবে যাতে পলিসিগুলো হয়। পোশাক শিল্পের চাকা সচল রাখতে ও বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছে সেনাবাহিনী। ঐক্যবদ্ধভাবে যদি আমরা সবাই একসাথে কাজ করি, এই আমাদের এই অরাজকতা যেন কেউ না করতে পারে, বিশৃঙ্খলা যেন কেউ না করতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করছি। সাভার ও ধামরাই উপজেলায় প্রায় 1,800 শিল্প কারখানা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে নজর দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নোবেলজয়ী অর্থনীতিবিদের নেতৃত্বের প্রতি আস্থার কথাও জানান তারা। সেই সঙ্গে দ্রুত দেশে শান্তি ফিরিয়ে আনতে নয়া সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসীরা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা জানিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের প্রবাসীরা। তাদের দাবি, সরকার সংকট কাটিয়ে প্রবাসীদের ভাগ্য উন্নয়নে মালদ্বীপের শ্রম বাজার উন্মুক্তের বিষয়ে নজর দেবেন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানাই শুভেচ্ছাবাদ। অনেক ট্যাকটিকের মাধ্যমে আমাদের ছাত্রদের 100% ত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশের নতুন স্বাধীনতাকে পেয়েছি, এর জন্য ছাত্রদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমরা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা অর্থনৈতিক সমস্যা, সেই সমস্যার জন্য আমরা যতদূর সম্ভব বেশি বেশি রেমিটেন্স পাঠাবো। এছাড়া বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি জানান রেমিটেন্স যোদ্ধারা। আমরা এই সরকারের প্রতি আশা করব খুব শীঘ্রই আমরা সেই ক্ষতিগ্রস্ত থেকে উত্তরণের একটা সুন্দর
রাস্তা ওনারা আমাদের জন্য করে দেবেন। সাথে সাথে আমি আশা ব্যক্ত করছি এই সরকার ভবিষ্যতে আমাদের জন্য একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি তারা দেশের এই ক্রান্তিকালে ওনারা বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্ব নেওয়ার ফলে আমাদের যে রাজনৈতিক অস্থিরতা ছিল, আমরা মনে করছি যে ভবিষ্যতে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। মালদ্বীপ প্রবাসীদের প্রত্যাশা সমৃদ্ধ উন্নত দেশ গড়তে সক্ষম হবেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি হোসাইন শাহাদাত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।